সর্বকনিষ্ঠ হিসেবে একটু নার্ভাস লাগছে, একটু তো ভয় লাগবেই। বোর্ড এক্সামের মতো ফিল হচ্ছে, এসএসসি বা ইন্টারমিডিয়েটের মতো। এছাড়া হ্যাঁ, খুশি আছে, তবে খুশির চাইতে বেশি সংশয় বা ভয় বলবো না, একটা দায়িত্বের ভার বোধ করছি, একটা ওজন কাঁধের উপরে অনুভব করতে পারছি, এই আর কি। আমি আসলে এই দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমার যাত্রাটা সফল হয় এবং সহজ হয়। এত বেশি অডাসিটি দেখানো, এবং তার চাইতে বড় কথা হচ্ছে যে আসলে রাষ্ট্রযন্ত্র তো এরকম করতে পারে না নাগরিকদের সাথে। গণতান্ত্রিক দেশে জনগণই তো আসলে জনার্দন, জনগণের ওপরেই সব সিদ্ধান্ত। সেখানে জনগণের সাথে, গণতান্ত্রিক দেশে জনগণের সাথে প্রজার মতো ব্যবহার করা বা তাদের আত্মসম্মান, আত্মমর্যাদা, ডিগনিটির সাথে এই ধরনের যে মানে ছেলেখেলা করা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এগুলো তো খুব চূড়ান্ত অপমান। আমরা ইতিহাসে পড়েছি, গল্প সিনেমায় দেখি যে রাজবন্দীদেরকে নৃশংস কোনো শাস্তি দেওয়ার আগে তাদেরকে ভালো মন্দ খাওয়ানো হয় টাইপের, কোরবানির গরু ছাগলের মতো। কিংবা এই যে বাধ্য করা, যে আমি একটা আন্দোলনের মাঠে ছিলাম, সেখান থেকে তুলে নিয়ে এসে আমাকে এই ধরনের একটি পতিত আচরণ করতে বাধ্য করা, দল ছাড়া করে দেওয়ার চেষ্টা, এই ওখান থেকে মানে আমার জন্য ওই চিন্তাটা কোনোভাবেই সুখকর নয়। আর ওইটাকে আমি, যদি আপনি সংসদ সদস্য হওয়াকে সফলতা বলতে চান, আমি ওইটাকে অনুঘটক মনে করি না, বরং ওটা আমার রাজনৈতিক জীবনের একটি দুঃখজনক বেদনাদায়ক মুহূর্ত এবং ঘটনা। বরং আমার কাছে এরকম মনে হয় যে আমি আমি ওই ওই কয়টা দিনে বাংলাদেশের অসংখ্য রাজবন্দীদের তাদের যে কষ্ট সেটা অনুভব করেছি। বছরের পর বছর শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে গুম করার কাজে, খুন করার কাজে। আমার কাছে মনে হয় যেহেতু সেখান থেকে আমি বেঁচে ফিরে এসেছি আর আজকে কথা বলার মতো একটা জায়গায় যাচ্ছি, ওইটা আমার কাছে মোর লাইকে ইউনো খুব ভয়াবহ একটা বিষয়, খুব ভারী একটা দায়িত্ব। আমার কাছে মনে হয় যে রাষ্ট্রযন্ত্রের দ্বারা গুমকৃত, খুন হওয়া ব্যক্তিদের, যারা তাদের জাস্টিসটা তাদের মুখ দিয়ে বলতে পারে না, এটা বলার একটা দায়বদ্ধতা অনুভব করছি। এর বাইরে এটা আসলে কোনো সুখের বা খুশির ঘটনা তো না যে এটা সেলিব্রেট করা যাবে। আচ্ছা, এনসিপি থেকে আপনারা দুজন সংসদ সদস্য হিসেবে যাচ্ছেন, তার মধ্যে যদি বলি যে মুনিরা শারমিন আপু, তিনিও শেষ পর্যায়ে এসে আসলে এখন যে হাইকোর্টের যে রিট চলমান রয়েছে, অপরদিকে আপনারও গ্যাজেট প্রকাশিত হয়ে গেছে, সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে আবার কোনো একটা দ্বন্দ্ব কাজ করছে? না, দ্বন্দ্ব তো পার্টির মধ্যে একেবারেই নেই। যা হচ্ছে সব দলীয় সিদ্ধান্তেই হচ্ছে, এবং আমাদের টপ লিডার্স তারা যেমনটা ঠিক মনে করছেন তেমনটাই হচ্ছে। মনিরা শারমিন আপুর প্রতি আমার অনেকটা শ্রদ্ধা রয়েছে, এবং উনি যেভাবে নিজের অধিকার নিয়ে, দলের সিদ্ধান্ত নিয়ে লড়ে যাচ্ছেন, আইনি লড়াইটা করছেন, ওনার এই জার্নিটাকে আমি প্রচণ্ড সম্মান করি। বাংলাদেশের আদালতের যে কোনো সিদ্ধান্তের প্রতি আমার সম্মান রয়েছে। তো সামনের দিনে যদি অন্য যে কোনো ঘটনা ঘটে যায়, আমি তাতে মোটেও অখুশি হব না। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। শপথ গ্রহণের পরে প্রথম কোন কাজটি আপনি করলেন? অনেকেই শহীদ পরিবারের সাথে দেখা করে কিংবা কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে, কোন কাজ? দেখুন, সত্যি কথা বলতে, করতে পারলে তো আসলে অনেক কিছু করতে পারলেই খুব ভালো লাগতো। হামে আক্রান্ত হয়ে এতজন শিশু মারা যাচ্ছে, আমাদের এতগুলো জুলাইয়ের শহীদ পরিবার রয়েছে, 11 জন নারী শহীদ রয়েছেন আমাদের। বিশেষ করে শহীদ নাইমা বা শহীদ রিয়া গোপের কথা যদি বলি, এছাড়াও আমাদের বাংলাদেশে শাসকের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য তো কম ব্যক্তিকে খুন হতে হয়নি। করতে চাইলে অনেক কিছুই করা যায়, যেমন হাওরের কৃষকদের এখন খুবই অবস্থা খারাপ, আত্মহত্যাও করেছেন শুনলাম, মারা গিয়েছেন হৃদযন্ত্র বিকল হয়ে। তবে আমি জানি না শুনতে কেমন লাগবে, তবে সম্ভবত আমি একবার আমার পরিবারের সাথে দেখা করব, কারণ আমি অনেক দিন, অনেকগুলো মাস, আমার 5ই আগস্টের পর আসলে আমার পরিবারের সাথে দেখা সাক্ষাৎ সেই অর্থে হয়নি।
আচ্ছা, আপনি আন্দোলনের সময় আমরা সবসময় দেখেছি যে আন্দোলনের প্রত্যেকটা ব্যানারের সামনেই আপনি অবস্থান করতেন এবং আপনার সঙ্গে আরো অনেক নারী সদস্য যারা যুগপৎ আন্দোলন করেছেন কিংবা এই আন্দোলনগুলোর সাথে ছিলেন। আপনি যেহেতু যাচ্ছেন তাদের একটা পক্ষ হয়ে বা তাদের প্রতিনিধি হয়ে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে বাকি নারীদের জন্য আসলে আপনার ভয়েস কেমন থাকবে সংসদে, এবং সংসদে আরো অনেক নারী সদস্য রয়েছে, তাদের প্রতি আপনার জায়গা? দেখুন, 2026-এর নির্বাচন এবং অতঃপর সংরক্ষিত আহ, নারী আসনের মাধ্যমে যতজন নারী বর্তমানে সংসদে যাচ্ছেন এবং আমি সহ, আমার মনে হয় যে আমরা অনেক বড় একটা আমাদের একটা যুদ্ধ প্রস্তুতি নিয়ে সংসদে ঢোকা লাগছে। জুলাইয়ের নারীরা আসলেই কোথায় কোথায় কিভাবে যে হারিয়ে গেল, আমাকে অনেকবার এই প্রশ্নটা করা হয়েছে, কিন্তু আমি কোথাও বলতে পারিনি যে এই প্রশ্নটা তো আসলে আমারও। আমি চাই ইয়াঙ্গার্সরা তো বটে, বিশেষ করে নারীরা, কারণ এই জুলাইয়ে নারীরা এমনভাবে বের হয়ে এসেছিল, এটা অভূতপূর্ব একটা ঘটনা। শুধু বাংলাদেশের ইতিহাসে না, আপনি যদি পুরো পৃথিবীর ইতিহাসগুলো ঘেঁটে দেখেন, আন্দোলন সংগ্রাম যেগুলো হয়ে থাকে এই মুভমেন্টগুলোতে এরকম সারা জাগন উপস্থিতি, মানে এটা খুবই বিরল। তারপরেও যেখানে মোটামুটি বলা যায় যে কিছু কিছু জায়গায় হয়তো নারীকে নিজের স্বার্থ ত্যাগ করে আসা লেগেছে, কিছু কিছু জায়গাতে আসলে কিছুটা স্বার্থপর হলে হয়তো তারা লাভবানই হতো, কিন্তু এই যে নারী একটা মুভমেন্টের মাধ্যমে নিজেকে পুরো দেশ জুড়ে এই ঘোষণাটা দেওয়া, নিজের আচরণের মাধ্যমে এটা প্রকাশ করা যে নারী থেকে নাগরিক হয়ে ওঠার যে জার্নিটা, এটাকে আসলে আমাদের পুরো সিস্টেমের উচিত ছিল এটাকে ধরে রাখা, এই মেয়েগুলোকে ধরে রাখা। আসলে এরা যে কেন কিভাবে সরে গেল আমি জানি না, তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আন্দাজ করতে পারি সাইবার বুলিংয়ের একটা বড়সড় হাত এটার পেছনে আছে। আমি আমার সংসদকালীন সময় পুরোটা সময় জুড়ে আমি চেষ্টা করব যেন এটার জন্য কিছু করা যায়। আমার মনে হয় যদি সাইবার বুলিং বন্ধ করা যায়, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, অনেক নারীকে আমরা ফেরত পাবো। তারা আসলেই রাজনীতি নিয়ে সচেতন, তারা শুধু রাজনীতিতে না, যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে আসতে চায় এবং তারা আসার জন্য যোগ্যতা রাখে। শুধুমাত্র তাদের মানে নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই তারা বের হয়ে আসবে। কেউ কেউ বলছেন যে নুসরাত তাবাসসুম তিনি একদম ভোটে জয়ী হয়ে তারপরে এমপি হওয়ার যোগ্যতা রাখতেন, কিন্তু তিনি আসলে সংসদ সদস্য হিসেবে সংরক্ষিত নারী আসনে গিয়েছেন। এটা আসলে এক প্রকার কোটার মধ্যে পড়ছে কিনা? দেখুন, দলের সিদ্ধান্ত। এখানে দল যদি মনোনীত করে, এখানে তো আসলে তেমন কিছু বলার নেই। হ্যাঁ, আমি নির্বাচিত হয়ে আসতে চেয়েছিলাম না, আমি নির্বাচিত হয়ে আসতে চাই, ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আসব। এবং আমি সত্যিই চাই যে নারী সংরক্ষিত আসনটিও আসলে নারীদের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমেই আসা উচিত। কারণ যতক্ষণ না আপনি নারীদের, এবং এটার জন্য দেখুন এটার অনেক মানে পরিপ্রেক্ষিত আছে, পারিপার্শ্বিকতা অনেক বেশি। নারীরা যে ওই ধরনের প্রস্তুতি নেবে, এটার জন্যও আপনাকে সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে।